আপনাদের মধ্যে অনেকেই ডোনাল্ড ট্রাম্পকে একেবারেই পছন্দ করেন না। গত কয়েক বছরে ভারতকে নিয়ে উনি যা বলেছেন, যেভাবে একের পর এক ডিসিশন নিয়েছেন, তাতে তাকে পছন্দ না করার যথেষ্ট কারণও আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্পকে মন খুলে আজকে অনেক অনেক অভিনন্দন জানান। আর হ্যাঁ, আমেরিকার সেই জনগণকেও শুভেচ্ছা জানাতে ভুলবেন না যারা ভোট দিয়ে ট্রাম্পকে আবার প্রেসিডেন্টের চেয়ারে বসিয়েছেন। দেখুন, মানুষ যেমনই হোক না কেন, জীবনে যদি এমন কোনো বিরাট অ্যাচিভমেন্ট করে ফেলে, তাহলে অন্তত তাকে কংগ্রেচুলেশন তো দিতেই হয়। এখন আপনারা ভাবছেন হয়তো যে লোকটা আসলে করেছেটা কি, আমেরিকা এমন কোন মহাকাজ করে ফেললো যে এত বড় কংগ্রেচুলেশন দিতে বলছি আমি। তো সেই জন্যই বলছি, একটু বুকটা শক্ত করে বসুন, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 1.5 বছরে এমন একটা কীর্তি করে দেখিয়েছেন যেটা আমেরিকার প্রায় 250 বছরের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট করতে পারেননি। মজার ব্যাপার কি জানেন, যে কীর্তি একটা নয় বরং দুটো। প্রথম অ্যাচিভমেন্ট, আমেরিকার সরাসরি ঋণ এখন $40 ট্রিলিয়ন সীমা পার করে গেছে। না, আপনি ভুল শুনছেন না, আমেরিকার ইতিহাসে প্রথমবার তো বটেই, পৃথিবীর ইতিহাসও প্রথমবার কোনো দেশের সরকারি ঋণ $40 ট্রিলিয়ন ওপরে চলে গেল। এমন রেকর্ড করতে গেলে সত্যিই ট্যালেন্ট লাগে, সবাই পারে না। আর ব্যাপারটা যদি খুব সহজ করে বোঝায়, তাহলে আজ আমেরিকায় একটা শিশু জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই তার মাথায় প্রায় $1,20,000 ঋণের বোঝা এসে পড়ছে। মানে বাচ্চাটাও চোখও ভালো করে খুলল না, পৃথিবীও চিনল না, কিন্তু আঙ্কেল স্যাম আগে থেকেই তার নামে খাতা খুলে বসে আছে। ভারতীয় টাকায় ধরলে সেটা প্রায় $1,15,00,000 মতো ঋণ। অর্থাৎ জন্মদিনের প্রথম গিফট খেলনা নয়, চকলেট নয়, বরং 1 কোটির বেশি দেনা। কিন্তু এটাকেও যদি আপনার ভয়ঙ্কর মনে হয়, তাহলে এখনো আসল কমেডি তো শুরুই করিনি। কারণ ট্রাম্পের দ্বিতীয় অ্যাচিভমেন্ট আরও জমজমাট। ডোনাল্ড ট্রাম্প যখন 20 জানুয়ারি 2025 ক্ষমতা নিলেন, তখন জো বাইডেন প্রায় $35.8 ট্রিলিয়ন জাতীয় ঋণ রেখে গিয়েছিলেন। আর ট্রাম্প নির্বাচনের সময় কি বলে বেড়াচ্ছিলেন, যে আমি আমেরিকার ডেট কমাবো, আমি সরকারি খরচ কমিয়ে দেবো, ওয়েস্টফুল স্পেন্ডিং বন্ধ করব। এমনকি আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পাল্টাতে, রিজিম চেঞ্জ করতে, বিভিন্ন দেশকে নাড়িয়ে দিতে যে বিপুল ফান্ডিং করে, সেটাও নাকি কেটে দেবেন। মানে ক্যাম্পেইনের সময় কথাবার্তা শুনে তার মনে হচ্ছিল যে লোকটা হোয়াইট হাউসে ঢুকেই ক্যালকুলেটর হাতে নিয়ে বসে যাবেন আর আমেরিকার দেনা সাফ করে ফেলবে। কিন্তু বাস্তবে 1.5 বছরের মধ্যেই আমেরিকার মাথায় $4 ট্রিলিয়ন বেশি নতুন ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। যে জো বাইডেনকে ট্রাম্প দিনের পর দিন গালাগালি করত যে এই লোক আমেরিকার ডেট বাড়িয়ে দিচ্ছে, তাকে ডুবিয়ে দিচ্ছে, ঋণ নিয়ে দেশ শেষ করে দিচ্ছে, সেই বাইডেন তার পুরো 4 বছরের মেয়াদে, অর্থাৎ 20 জানুয়ারি 2021 থেকে 20 জানুয়ারি 2025 পর্যন্ত মোটামুটি $8 ট্রিলিয়ন ঋণ বাড়িয়েছিলেন। মানে অ্যাভারেজ করলে বছরে প্রায় $2 ট্রিলিয়ন। বাইডেনের সময় আমেরিকা প্রতি বছর $2 ট্রিলিয়ন করে আরো ঋণের মধ্যে ঢুকছিল। আর তখন আমেরিকার মিডিয়ার কি চিৎকার, কি হইচই তারা করছিল, মনে হচ্ছিল আর দুদিন পরে দেশটাই বুঝি বিক্রি হয়ে যাবে। কিন্তু এখন যিনি বলছিলেন যে আমি ডেটটা শেষ করে দেবো, তার আমলে ঋণ বাড়ার গতি পৌঁছে গেছে প্রায় বছরে $2.6 ট্রিলিয়ন। মানে বাইডেনকে ডেট নিয়ে লেকচার দিতে দিতে ট্রাম্প নিজেই অ্যাক্সেলেটার আরো জোরে চেপে দিয়েছেন। এই স্পিড যদি একই থাকে, তাহলে ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হতে হতে আমেরিকার ঋণ $11 ট্রিলিয়ন বেশি বাড়তে পারে। কিন্তু আমার মতে হিসাবটা এখানেই শেষ হবে না, বরং এই হিসাবটা খুবই অপটিমিস্টিক। কারণ আমেরিকার ঋণ এই গতিতে বাড়বে না, এর থেকেও দ্রুত বাড়তে পারে। কারণ ট্রাম্প ঘোষণা করেছেন আগামী বছর অর্থাৎ 2017 সালের জন্য মার্কিন সামরিক বাজেট প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে আমেরিকা তার সামরিক বাহিনীর পেছনে মোটামুটি $800 বিলিয়ন আশেপাশে খরচ করে, মানে বাড়িয়ে সেটাকে প্রায় $1.5 ট্রিলিয়ন করার কথা বলা হচ্ছে, মানে প্র্যাকটিক্যালি ডবল। একদিকে ডেট কমানোর ভাষণ, আর অন্যদিকে মিলিটারি স্পেন্ডিং এর টার্বো মোড। ডেট রিডাকশনের এমন ফর্মুলা অর্থনীতির বইয়ে হয়তো এখনো ছাপা হয়নি। আর তার ওপর আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের পপুলারিটি কমছে, আর পপুলারিটি নামতে শুরু করলে রাজনীতিবিদদের পুরনো মেডিসিনটা হচ্ছে স্কিম, আরও টাকা বিলি। আমেরিকাতেও এখন এমন কিছু ওয়েলফেয়ার প্রোগ্রাম আনার পরিকল্পনা চলছে যেগুলোকে আমাদের এখানে ফ্রিবিজ বলা হয় এবং জাতীয় ক্যাশ বেনিফিট স্কিমের সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ একদিকে ডিফেন্স স্পেন্ডিং এ আকাশে, আরেকদিকে ভোটারকে খুশি রাখতে নতুন নতুন সরকারি খরচ। এই সবকিছু হিসাব করলে বর্তমান প্রজেকশন অনুযায়ী ট্রাম্পের মেয়াদে আমেরিকার ঋণ $15 থেকে $16 ট্রিলিয়ন পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই ট্রাম্পের এই টার্মের মধ্যেই যদি আমেরিকার টোটাল ডেট $50 ট্রিলিয়ন আশেপাশে চলে যায়, তখন অবাক হয়ে চোখ কপালে তুলবেন না। কারণ এটা কোনো ছোটখাটো অ্যাকাউন্টিং প্রবলেম নয়, এটা একেবারে রেসিপি ফর ডিজাস্টার। আর এই ফর্মুলা যে কোনো দেশের জন্য ডেঞ্জারাস। দেশটার নাম আমেরিকা হলেও ইকোনমিক্সের বেসিক রুল তার জন্য আলাদা হয়ে যায় না। হ্যাঁ, আমেরিকার হাতে একটা বিশাল অ্যাডভান্টেজ আছে, তারা বিশ্বের রিজার্ভ কারেন্সি ডলার ছাপতে পারে, প্রয়োজনে প্রচুর লিকুইডিটি তৈরি করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আনলিমিটেড ডেটের কোনো কনসিকোয়েন্সেস নেই। আর ইম্প্যাক্ট ধীরে ধীরে চোখেও পড়ছে। আমেরিকা থেকে আসা রিপোর্টে দেখা যাচ্ছে নতুন ঋণ তুলতে তাদের যে বরোয়িং কস্ট অর্থাৎ সুদের হার দিতে হচ্ছে, সেটাও ওপরের দিকে যাচ্ছে। আগে আমেরিকা খুব কম ইন্টারেস্ট রেটে ঋণ নিতে পারত, তাই এত বড় ডেট থাকলেও
প্রবলেমটা তুলনামূলক ম্যানেজেবল ছিল, কিন্তু এখন ডেট এমন ইনসেন্ট লেভেলে পৌঁছাচ্ছে যে ইনভেস্টরদের মধ্যেও রিস্ক পারসেপশন বাড়ছে। প্রশ্ন উঠছে এই ডেট ট্র্যাজেক্টরিটা আর কতদিন সাস্টেনেবল। ফলে নতুন করে যারা মার্কিন সরকারকে টাকা ধার দিচ্ছে তারা আগের তুলনায় বেশি ইন্টারেস্ট চাইছে। এখান থেকে দুটো জিনিস হবে। প্রথমত, আমেরিকার ডেট আরও দ্রুত বাড়বে, কারণ পুরনো ঋণের ইন্টারেস্ট মেটাতেই আরও বেশি টাকা লাগবে। দ্বিতীয়ত, মার্কিন ইকোনমির ওপর ফিনান্সিয়াল রিস্ক ক্রমাগত বাড়তে থাকবে। আর এখানেই একটা বিশাল অপরচুনিটি তৈরি হচ্ছে দুই দেশের সামনে, একটা চায়না, একটা ইন্ডিয়া। কারণ এই দুই রাইজিং পাওয়ারের জন্য এর থেকে বড় স্ট্র্যাটেজিক ওপেনিং আর কি হতে পারে। ওয়ার্ল্ড পাওয়ারের খেলাটা খুব সিম্পল, একজন নিচে নামলে তবেই আরেকজনের ওপরে ওঠার জায়গা তৈরি হয়। আমেরিকা যদি নিজের ভুল ইকোনমিক ডিসিশনের ভারে দুর্বল হতে থাকে, তাহলে সেই ভ্যাকুমটা কেউ না কেউ তো ফিল করবেই। আর সেই একই রাস্তা ধরে চলতে থাকলে আমেরিকার পতনকে একেবারে অসম্ভব বলে উড়িয়ে দেওয়া যায় না। বরং আপনি অবাক হবেন না যদি নিজের লাইফ টাইমের মধ্যেই আমেরিকার ডমিনেন্সের বড়সড় পতন দেখতে পান। এখন অনেকে বলবেন যে আমেরিকা কোলাপস করবে, এটা কি এত সোজা? দেখুন, ঠিক আছে, তাহলে একটু হিস্ট্রিটাও দেখে নিন। 1980 সালের দিকে সোভিয়েত ইউনিয়নকে দেখেও ঠিক এই কথাটাই মনে হতো। তখন মনে হতো সোভিয়েত ইউনিয়নের থেকে বড় সুপার পাওয়ার পৃথিবীতে আর কে আছে। তাদের কাছে নিউক্লিয়ার উইপন্স আছে, বিশাল মিলিটারিও আছে, প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে, পৃথিবীর সব থেকে বড় ভূখণ্ডগুলির একটা তাদের নিয়ন্ত্রণে, আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। প্রতি বছর মনে হতো এই তো এবার সোভিয়েত ইউনিয়ন আমেরিকাকে টপকে যাবে। কিন্তু তারপর কি হলো? পরবর্তী মাত্র 10 বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়ন এমনভাবে পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে গেল যেন গাধার মাথা থেকে শিং উধাও হয়েছে। আজ সোভিয়েত ইউনিয়ন নামটা মূলত ইতিহাসের বই আর পুরনো জিওপলিটিক্যাল গল্পে শুনি। কে ভেবেছিল এমন একটা দেশ যার হাতে পৃথিবীর সবথেকে বেশি নিউক্লিয়ার ওয়ারহেড ছিল, যার হাতে পৃথিবীর সবথেকে শক্তিশালী নিউক্লিয়ার বোম ছিল, যার কাছে বিপুল রিসোর্স ছিল, বিশাল সেনাবাহিনী ছিল, আর পৃথিবীর সবথেকে বড় ল্যান্ড মাসের একটা অংশ ছিল, সেই দেশ একদিন ভেঙে পড়বে? আর ভেঙেছিল শত্রুপক্ষ কি তাদের সমস্ত নিউক্লিয়ার বোম ধ্বংস করে দিয়েছিল বলে? না। কেউ তাদের পুরো সেনাবাহিনীকে যুদ্ধে মেরে ফেলেছিল বলে? সেটাও না। একটা দুর্বল ইকোনমি আর একের পর এক জঘন্য ইকোনমিক ডিসিশন শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নকে ভেতর থেকে খেয়ে ফেলেছিল। আর ইতিহাসের সবথেকে নিষ্ঠুর ব্যাপার হলো, আপনি যত বড় সুপার পাওয়ারই হন না কেন, অর্থনীতি হিসাব যদি বারবার গুলিয়ে ফেলেন, তাহলে ইতিহাস আপনার পাসপোর্ট থেকে ছাড় দেয় না।